আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা আমার সাথে মানব কঙ্কালতন্ত্র অধ্যায়টা কমপ্লিট করছো, তোমরা জানো যে আমরা আমাদের মানব কঙ্কালতন্ত্রের আজকে অষ্টম ক্লাসে চলে আসছি। আমরা সপ্তম ক্লাসে পড়াশোনা করছিলাম যে আমাদের মানব কঙ্কালতন্ত্রের নিম্নাঙ্গের যে হাড়গুলো নিয়ে। আজকে আমরা আলোচনা করব আমাদের কঙ্কালতন্ত্রের অস্থির বৈশিষ্ট্যগুলো নিয়ে, আমাদের তরুণ অস্থির বৈশিষ্ট্য নিয়ে, আমার অস্থির প্রকারভেদ, তরুণ অস্থির প্রকারভেদ, এবং আমাদের অস্থির মধ্যে স্পঞ্জি অস্থি আছে, নেরেট অস্থি আছে, এগুলো আসলে কিভাবে তৈরি, এগুলোর গঠনগুলো এবার কেমন, এবং সেগুলো হচ্ছে তোমাকে আমি একদম সেকশন করে কেটে কেটে মাইক্রোস্কোপিক একটা ভিউ দেখানোর ট্রাই করব। তার সাথে তো আমাদের গাজী আজমল স্যারের বইয়ের দাগানো বইয়ের পিডিএফ তো সাথে থাকবেই, সেটা তুমি বুঝতেই পারতেছো। তো একটা কমপ্লিট প্যাকেজ, আমি আগেই বলছি তোমাকে আমি কঙ্কালতন্ত্র ধরিয়ে ধরিয়ে পড়াবো, তোমাকে আমি বলছি মেইন বই দাগাইয়া পড়াবো, তোমাকে আমি 3D অ্যানিমেশন দিয়ে পড়াবো, যেটা হচ্ছে তুমি বাংলাদেশের কোথাও আর এখন পর্যন্ত পাবা না। আমাদের চ্যানেলটা ছোট্ট একটা চ্যানেল, আমরা কেবলমাত্র গ্রো করা শুরু করছি। আমরা সবেমাত্র মানে হাঁটি হাঁটি পা চলে। তো তোমরা যদি আমাদেরকে সাপোর্ট করো তাহলে ইনশাল্লাহ আমরা অনেক দূরে এগিয়ে যাবো এবং তোমাদেরকে হচ্ছে অনেক কিছুই দিতে পারবো। তো বেশি কথা না বাড়িয়ে চলো আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই। আমরা গত ক্লাসে সপ্তম ক্লাসে পড়াশোনা করছিলাম হচ্ছে এই নিম্নাঙ্গের অস্থি পর্যন্ত। আজকে আমরা পড়াশোনা করবো এখান থেকে অস্থি এবং তরুণ অস্থির যে বৈশিষ্ট্য থেকে এবং গঠন থেকে, প্রকারভেদ থেকে। চলো আমরা শুরু করি আমাদের মূল ক্লাসটা। তো প্রথমেই আমাদের যেটা দেওয়া আছে যে আমাদের যোজক টিস্যু কাকে বলে। তো যোজক টিস্যু কাকে বলে এটা অলরেডি আমরা একদম প্রথম ক্লাসে আলোচনা করছি, যে আমাদের যে কাঠামো হচ্ছে দেহের বিভিন্ন অঙ্গের ভার বহন করে তাকে আমরা বলি হচ্ছে কঙ্কাল যোজক টিস্যু। তো কঙ্কাল যোজক টিস্যু কিন্তু এক ধরনের যোজক টিস্যু। এখন যোজক টিস্যু কারে কয় আমরা ব্যাখ্যা করছিলাম, যে যেই টিস্যু হচ্ছে আমাদের দেহের বিভিন্ন টিস্যুর মধ্যে কানেকশন তৈরি করে তাকে বলা হয় যোজক টিস্যু। ফর এক্সাম্পল রক্ত, তোমার দেহের রক্ত, হাতের রক্ত কিন্তু হাতে থাকে না, ফুল বডির মধ্যে হচ্ছে আমাদের ট্রান্সফার করে বা মুভমেন্ট করে বা হচ্ছে পাম্প করা হয়, যার কারণে এটা একদম যোজক টিস্যু। একইভাবে কঙ্কালও কিন্তু একটা যোজক টিস্যু। কেন? কারণ এই কঙ্কাল তন্ত্র একা একা কাজ করে না, দেহের প্রত্যেকটা হাড়টি একসাথে মিলে কাজ করে। এখন এই কঙ্কাল তন্ত্রের টোটাল দুইটা টিস্যু থাকে, একটা হচ্ছে অস্থি আর একটা হচ্ছে তরুণ অস্থি। এই অস্থির আর একটা নাম আছে ওসিয়াস টিস্যু। এই শব্দটা একটু মনে রাখো, ওসি ওসি শব্দটা, কারণ আমার এই ওসি শব্দটা অনেকবার আসবে। প্রথমে আসো আমাদের অস্থি কাকে বলে তার একটা ডেফিনেশন দিচ্ছে। তো অস্থি, অস্থি কি? এটা হচ্ছে অস্থি হচ্ছে একটা মাতৃকা বা ম্যাট্রিক্স, মানে তরল পদার্থ যার সাথে কিছু জৈব উপাদান, কি জৈব উপাদানগুলো? কিছু লবণ। এই লবণগুলো যুক্ত হয়ে যে কঠিন একটা টিস্যু তৈরি করে তাকে অস্থি বলে। তার মানে অস্থি হচ্ছে একটা টিস্যু যেগুলো হচ্ছে কোনো একটা মাতৃকা বা তরল পদার্থের সাথে কিছু লবণ জাতীয় জৈব পদার্থ যুক্ত হয়ে কঠিন একটা টিস্যু তৈরি করছে, তাকে আমরা বলি অস্থি। অস্থির আর কি বৈশিষ্ট্য আছে? এক নাম্বার, যেহেতু এটা একটা হাড় বা অস্থি, তাহলে অবশ্যই এর একটা আবরণ থাকা উচিত, তাই না? এই যে আমার কাছে এখন যে আমি একটা হাড় বের করতেছি, এটা মানব দেহের ফিমার হাড়। তো এই হাড়েরও একটা আবরণ আছে, এই আবরণটার নাম হচ্ছে পেরিওস্টিয়াম, এবং এটার পাশে একটা স্টার দিয়ে রাখো। এটা পরীক্ষা থাকবেই যে আমাদের অস্থির আবরণের নাম কি? পেরিওস্টিয়াম। এবং তুমি তো এই হাড়ের মধ্যে আসলে আবরণ দেখতে পাবা না, কারণ এটা একটা মৃত মানুষের হাড় এবং এটা সত্যিকারের একটা হাড়, এবং এই হাড়ের মধ্যে এখন আবরণ থাকবেও না। মানুষ মারা গেলে মাংস পেশিগুলো পচে যায়, আর আবরণটাও তো থাকবে না, পাতলা একটা আবরণ। আচ্ছা, দেন চলে আসো এই আবরণটা হচ্ছে দ্বিস্তরী আবরণ, দ্বিস্তরী শব্দটা থাকবে। তারপরে চলে আসো অস্থির যে মাতৃকা, এই মাতৃকাটা হয় অনমনীয়, মানে অস্থি কোষের ভিতরে যে তরল পদার্থ থাকায় সেটা হচ্ছে অনমনীয় হবে। নমনীয় হইলে তো আমাদের এই অস্থিকে আমি হচ্ছে বাঁকা করাইতে পারতাম, যে কোনো দিকে হচ্ছে মুভমেন্ট করাইতে পারতাম, তারপর হচ্ছে এটা রাবারের মতো টানতে পারতাম। আসলে এটা তো করা যায় না। কেন? কারণ অস্থি মাতৃকা বা তরল পদার্থটা হচ্ছে অনমনীয়। দেন অস্থিতিস্থাপক। স্থিতিস্থাপকতা মানে কি? ধরো তুমি হচ্ছে তোমার একটা রাবার টান দিলে লম্বা হইলো, ছেড়ে দিলে আবার কি হয়? আগের জায়গায় চলে আসে। এটাকে বলে স্থিতিস্থাপকতা। তো অস্তিত্বের এই বৈশিষ্ট্য নেই। এন্ড অস্থি কঠিন প্রকৃতির, এগুলো তোমরা বুঝো, এগুলো কিন্তু রিটেনে আসবে। এবং আসল কথা, অস্থির বৈশিষ্ট্য এটা কিন্তু রিটেনের প্রশ্ন, এটা কিন্তু রিটেনে আসবে। আচ্ছা, দেন চলে আসো 3 নাম্বার বৈশিষ্ট্য। আমি এই প্রশ্নটা বেশি ভুল করতাম, যে অস্থির মধ্যে জৈব পদার্থ থাকে 40 আর অজৈব পদার্থ থাকে 60%। বাট এটা কেন জানি আমার মনেই থাকতো না, মনে থাকলাম উল্টা পাল্টা বাজায় ফেলতাম। আমি মনে করতাম জৈবটা 60, অজৈবটা 40। এই ভুলটা করা যাবে না। আচ্ছা, দেন আসো এই জৈব পদার্থ যে 40% থাকে, এই জৈব পদার্থের মধ্যে কি কি থাকে? এক নাম্বার হচ্ছে কিছু তন্তু থাকে, তন্তুগুলোর নাম হচ্ছে কোলাজেন তন্তু। দেন একটা মিউকোপলিস্যাকারাইড থাকে। মিউকোপলিস্যাকারাইড মানে হচ্ছে এমন একটা পলিস্যাকারাইড যেটার মধ্যে একসাথে প্রোটিন থাকে, শর্করা থাকে, মানে সহজ কথা এটাকে বলা যায় গ্লাইকোপ্রোটিন। কি প্রোটিন? গ্লাইকোপ্রোটিন। তাহলে আমাদের অস্থির মধ্যে একটা গ্লাইকোপ্রোটিন বা মিউকোপলিস্যাকারাইড থাকে, যেটার নাম কি? অসেন। এটার পাশে একটা স্টার দিয়ে রাখো। আমি বলছিলাম একটু আগে ওসিয়াস টিস্যু থেকে অস শব্দটা মনে রাখতে। দেখো এই অস্থি পড়ার ক্ষেত্রে বেশিরভাগ শব্দগুলোর মধ্যে তুমি অস অস শব্দটা পাবা। পেরি ওস্টিয়াম, ওখানে অস পাইছো।
তারপরে এখন অসেন, ওখানে অস পাইছো, ওয়েট করো আরো পাবা। দেন চলে আসো অজৈব পদার্থ কি থাকে, অজৈব পদার্থ থাকে কিছু লবণ। কি কি লবণ থাকে, ক্যালসিয়াম ফসফেট, এটার পাশে স্টার দিয়ে রাখো, কারণ এটাই এমসিকিউতে আসবে, কারণ এই লবণটাই সবচেয়ে বেশি পাওয়া যায় এবং এটা পার্সেন্টেজটা দাগ দিয়ে রাখো। অন্যগুলো মনে রাখতে পারলে ভালো, না পারলে আরো ভালো, বাট এটা অন্তত মনে রাখো ক্যালসিয়াম ফসফেট সবচেয়ে বেশি থাকে এবং তোমার ভুল করার সম্ভাবনা এটা বেশি, কারণ তুমি পরীক্ষায় আসলে ক্যালসিয়াম কার্বনেটটা দাগায় ফেলবা। আচ্ছা, দেন চলে এসো এই অস্থি। অস্থি তো যেহেতু একটা টিস্যু, তাহলে টিস্যু কি দিয়ে তৈরি, অনেকগুলো কোষ দিয়ে তৈরি। তো অস্থির মধ্যে 4 ধরনের কোষ থাকে। 1 নাম্বার কোষ বল দাগ দাও অস্টিওপ্রোজেনিটর, 2 নাম্বার কোষ বল দাগ দাও অস্টিওপ্লাস্ট, 3 নাম্বারটার নাম অস্টিওক্লাস্ট এন্ড 4 নাম্বারটার নাম হচ্ছে অস্টিওসাইট। এই হচ্ছে 4 ধরনের কোষ থাকে। আর এগুলো সম্পর্কে তোমার বিস্তারিত জানার কোনো দরকার নাই, তোমার বই যতটুকু দেওয়া আছে ততটুকু যেন 4টা নাম জেনে রাখো। তারপর আমি একটু বলি, এই প্রোজেনিটর, প্রো মানে কি আদি, আর জেনিটর মানে জেনেসিস। তার মানে অস্টিও প্রোজেনিটর যে হাড়, এগুলা হচ্ছে কোষ, এগুলো হচ্ছে শিশু দেহে থাকে। এই কোষগুলো থেকে পরবর্তীতে বাকি 3টা কোষ তৈরি হয়, এতটুকু জানা রাখো তাইলে হবে। দেন চলো 7 নাম্বার দাগ দাও এবং পাশিসটা দিয়ে রাখো। এগুলো হচ্ছে প্রাণীদের সবচেয়ে কঠিন, সবচেয়ে শক্ত এবং ভঙ্গুর প্রকৃতির যোজক টিস্যু। তাহলে প্রাণীদের সবচেয়ে কঠিন প্রকৃতির যোজক টিস্যু কোনটা, অস্থি। দেন চলে আসো অস্থির বৈশিষ্ট্য আমরা পড়ে ফেললাম, এখন আমরা চলে যাই অস্থির প্রকারভেদ। আচ্ছা, অস্থির প্রকারভেদ, অস্থিকে হচ্ছে ঘনত্ব, দৃঢ়তা এবং তার গঠন সে আসলে কিভাবে গঠিত এটার উপর ডিপেন্ড করে হচ্ছে আমার 2 ভাগে ভাগ করছে। একটা হচ্ছে নিরেট অস্থি আর একটা হচ্ছে স্পঞ্জি অস্থি। তো আমরা ফার্স্টে এখন নিরেট অস্থিটাই পড়বো। নিরেট অস্থি, এই নিরেট অস্থির আরেকটা নাম হচ্ছে কর্টিক্যাল অস্থি। তো ফার্স্টে আমরা জেনে নিই নিরেট অস্থি মানে কি আর স্পঞ্জি অস্থি মানে কি। নিরেট মানে কি আর স্পঞ্জি, এটা হচ্ছে আমার নিরেট গেল আর নিচে হচ্ছে আমাদের স্পঞ্জি অস্থি। তো সেটার জন্য তোমরা বুঝতে পারতেছো, আমরা এখন হচ্ছে আমাদের 3D ভিউতে চলে যাব। আমরা আগে একটা নিরেট অস্থি দেখি। খেয়াল করো আমার এখানে যে ছবিটা আছে, নিরেট অস্থি দেখার চিনার একটা উপায় আছে। ধর আমার হাতে এখন যে অস্থিটা আছে এটা একটা নিরেট অস্থি। কিভাবে বুঝবো, নিরেট অস্থিগুলো খুবই শক্ত হয়, খুবই শক্ত, ভিতরে ফাঁপা স্থান কম থাকে। বাট অন্যদিকে স্পঞ্জি অস্থি যেগুলা, এগুলোর ভিতরে হচ্ছে আমাদের ওই যে মৌমাছির মৌচাক আছে না, মৌমাছির মৌচাকের মতো হচ্ছে ছিদ্র ছিদ্র থাকে। তো আমি যদি তোমাকে আমাদের নিরেট অস্থির স্পঞ্জি অস্থি একটু দেখাইতে চাই, একটু খেয়াল করো, আমি তোমাকে দেখাচ্ছি। এই যে আমার কাছে এখন 2টা অস্থি আছে, এটা হচ্ছে আমাদের স্টারনামের মেনুব্রিয়াম বা মাথাটা, এটা একটা স্পঞ্জ অস্থি, এটা খুবই নরম। আমি যদি এটাকে মুসল দিই তাহলে এটা কিন্তু ভেঙে যাবে। বা আমি যদি তোমাকে কলম দিয়েও দেখাই, দেখো আমার হাতে একটা কলম, আমি কলম দিয়ে স্টোরের ভিতরে একটা কি করলাম, যে বল প্রয়োগ করলাম, দেখা গেছে কলমের মাথাটা বা প্যানটা হচ্ছে আমাদের এই অস্থির ভিতরে ঢুকে গেছে। তার মানে এটা কিন্তু কি অস্থি, স্পঞ্জি, নরম। বাট আমি যদি তোমাকে বলি এই ফিমার অস্থিটার মধ্যে আমি কলম দিয়ে যদি ট্রাই করি, 1000 ট্রাই করলে ঢুকবে না, উল্টা আমার কলমের নিপটা ভেঙে যাবে। তার মানে এটা হচ্ছে একটা নিরেট অস্থি। তো আমাদের এই হচ্ছে একটা নিরেট অস্থি। দেন আমি যদি তোমাকে একটা স্পঞ্জ অস্থি দেখাই, স্পঞ্জ অস্থি দেখতে কেমন হয় খেয়াল করো। এই হচ্ছে আমাদের একটা স্পঞ্জি, দেখো তো ভিতরে কেমন ছিদ্র ছিদ্র দেখা যাচ্ছে না। হ্যাঁ, এই ছিদ্র ছিদ্র যে জিনিসগুলো এগুলো হচ্ছে আমাদের স্পঞ্জ অস্থির গঠনে থাকে। আচ্ছা, আমরা পরবর্তীতে আবার ব্যাক করবো, আমরা আবার আমাদের মেইন পড়ায় চলে যাই, ওখান থেকে আমরা আবার এখানে আসবো। তাহলে একটা নিরেট অস্থিতে কি কি থাকে, নিরেট অস্থির আরেক নাম কর্টিক্যাল অস্থি, এটার পাশে একটা স্টার দাও। দেন আসো, নিরেট অস্থি হচ্ছে দেখো দৃঢ়, নিরেট এবং ভঙ্গুর প্রকৃতি। হ্যাঁ, সে খুবই শক্ত হবে, দৃঢ় হবে। দেন কি হবে, নিরেট হবে, মানে ভিতরে কোনো ফাঁকা স্থান থাকবে না। দেন কি বলছে, ভঙ্গুর, যতই শক্ত হোক না কেন শক্ত জিনিস বেশি আগেই ভাঙে, এটা তোমরা সবাই জানো। তার মানে এটা কিন্তু ভঙ্গুর প্রকৃতি হবে। আচ্ছা, দেন চলে এসো, মানবদের মোট ওজনের 80% এটার পাশে একটা স্টার দিয়ে রাখো। খালি 80% শব্দটা দেখো, পুরো লাইন দেখাইতে যাইও না। তাহলে মানুষের যত হাড্ডি আছে এর মধ্যে 80% হচ্ছে শক্ত হাড্ডি বা নিরেট অস্থি। আচ্ছা, এখন আসো, যেটা বলছে নিরেট অস্থির মেট্রিক্স গুলা বা উপাদানগুলা, কোষের উপাদানগুলা কয়েকটা স্তরে স্তরে সাজানো থাকে। কয়টা স্তরে সাজানো থাকে, 5 থেকে 15টা স্তরে, 5 থেকে 15 পাশে একটা স্তর দাও। আর এটাকে বলা হয় ল্যামেলি। তো ল্যামেলি কাকে বলে, একটা ব্র্যাকেট দিয়ে ফেলো। তাহলে নিরেট অস্থির মেট্রিক্স গুলো কয়েকটা স্তরে সাজানো থাকে, এগুলার বলা হচ্ছে ল্যামেলি। মানে এটা আসলে বলতে কি বোঝাচ্ছে, আমি যদি তোমাকে এখান থেকে দেখাই, খেয়াল করো, এই যে ধরো আমার এটা হচ্ছে একটা নিরেট অস্থি এবং দেখাই যাচ্ছে এটা হচ্ছে আমাদের ফিমার অস্থি, এই যে ফিমার অস্থি। আচ্ছা, তো এই অস্থিটা কি করছে, এখান থেকে তোমার একটা অংশ কেটে তোমাকে জুম করে দেখাইছে। ধরো এখান থেকে অস্থিটা থেকে হচ্ছে একটা অংশ কাটছে, কাটানোর পর এখানে একটা বৃত্তের মতো দেখতে পাইতেছো, চার কোনো বক্স করে এটাকে জুম করে তোমাকে দেখাইছে। দেখানোর পর দেখো তো এখানে একটা স্তর দেখা যাচ্ছে কিনা, এরকম এই বৃত্ত করে একটা স্তর, এই যে বৃত্ত করে একটা স্তর, আবার এই পাশে বৃত্ত করে আরেকটা স্তর, এই যে কয়েকটা স্তর দেখা যাচ্ছে না। আমার এখানে টোটাল কয়টা স্তর দেওয়া আছে, মাত্র 2টা স্তর, তাই না, 2টা স্তর। আর চারোদিকে ধরো এটারও তুমি একটা স্তর ধরতে পারো, তাহলে কয়টা স্তর দেওয়া আছে, 3টা। বাট 3টে স্তর তো থাকে না, 5 থেকে 15 থাকে। এতগুলো স্তর দেখাইতে গেলে তো এখানে ছবিটা অনেক বড় হয়ে যাবে। এই যে স্তরগুলো থাকে, প্রত্যেকটা স্তর, এই যে বৃত্তাকারের এই স্তরটা, এটা হচ্ছে একটা ল্যামেলা। দেন এই যে স্তরটা, এটা হচ্ছে আরেকটা ল্যামেলা। বাইরের দিকে যে স্তর, এটা হচ্ছে আরেকটা ল্যামেলা।
এই প্রত্যেকটা স্তরকে বলা হয় ল্যামেলা। তার মানে কয়টা ল্যামেলা থাকে? 5 থেকে 15টা। দেন এই ল্যামেলা সম্পর্কে আর কি বলছে আমরা যদি একটু দেখি, যে এই ল্যামেলাটা একটা নালীর চারদিকে, তো নালী শব্দটা দাগ দাও, নালীর চারদিকে বেষ্টন করা থাকে। এই নালীটাকে বলা হয় হ্যাবাসিয়ান নালী। এটার পাশে একটা স্টার দাও এবং ব্র্যাকেট দাও, নালীটা কাকে বলে। তাহলে আমাদের যে ল্যামেলাগুলো, এই ল্যামেলাগুলো একটা নালীর চারদিকে বেষ্টন করা থাকে। খেয়াল করো, এটা একটা ল্যামেলা বলছিলাম, এটা আরেকটা ল্যামেলা বলছিলাম, এটা আরেকটা ল্যামেলা। এই ল্যামেলাগুলো দেখো তো একটা সাদা নালীর চারপাশে বেষ্টন করা কিনা, তোমার বইয়ের ছবিতেই। এই নালীটাকে বলা হয় আমাদের হ্যাবাসিয়ান নালী। কি নালী? হ্যাবাসিয়ান নালী। আমরা যদি একটু রিয়েল পিক দেখার ট্রাই করি, তাহলে খেয়াল করি, আমি তোমাকে দেখাই মাইক্রোস্কোপিক ভিউ। এখান থেকে তোমাকে আমি একটু দেখাই। এই যে খেয়াল করো, এই যে এখানে দেখো, এই যে এখানে মাঝখানে একটা নালী দেখতে পাইতেছো না? এই নালী আমি তোমাকে একটু লিখে লিখে দেখাই, তাহলে তোমার জন্য আরো ভালো হবে। খেয়াল করো, একটু ওয়েট করো। আচ্ছা, এই যে খেয়াল করো, এখানে একটা নালী দেখা যাচ্ছে না? এই যে এই নালীটাকে বলা হয় হ্যাবাসিয়ান নালী। দেন এর চারপাশে দেখো কিছু বৃত্ত দেওয়া আছে, যে একটা বৃত্ত, তারপর আরেকটা বৃত্ত, এই যে আরেকটা বৃত্ত, তারপর আরেকটা বৃত্ত। এই বৃত্তগুলোকে বলা হয় আমাদের ল্যামেলা। তো কয়টা ল্যামেলা থাকে আমরা বলছিলাম? আমরা বলছিলাম যে 5 থেকে 15টা ল্যামেলা থাকে। আর ল্যামেলাগুলো একটা নালীর চারদিকে বেষ্টন করা থাকে। এই নালীটার নাম হচ্ছে আমাদের কি নালী? হ্যাবাসিয়ান নালী। আর এই হ্যাবাসিয়ান নালী আর ল্যামেলা, বৃত্তাকার ল্যামেলা আর হ্যাবাসিয়ান নালী, এই দুইটা জিনিসকে একসাথে বলা হয় হ্যাবাসিয়ান তন্ত্র। তাইলে আমরা কি বললাম? আমাদের যে বৃত্তাকার স্তরগুলো, এগুলোর নাম ল্যামেলা, নালীটার নাম হচ্ছে হ্যাবাসিয়ান নালী, আর দুইটা জিনিসকে একসাথে বলা হয় হ্যাবাসিয়ান তন্ত্র। দেন আমরা আবার আমাদের মূল পড়ায় চলে যাই। খেয়াল করো, আমরা কোথায় ছিলাম? হ্যাবাসিয়ান নালীতে ছিলাম। দেন আসো, এই যে হ্যাবাসিয়ান তন্ত্র কাকে বলে একটু ব্র্যাকেট দিয়ে ফেলো। যে হ্যাবাসিয়ান নালী এবং ল্যামেলাগুলোকে একসাথে বলা হয় হ্যাবাসিয়ান তন্ত্র। হ্যাবাসিয়ান তন্ত্র শব্দটা দাগ দাও। হ্যাবাসিয়ান তন্ত্রের আরেক নাম আছে অস্টিয়ন। অস্টিয়নের পাশে একটা স্টার দিয়ে রাখো। আচ্ছা, দেন কোন বিজ্ঞানীর নাম অনুসারে এটা হয়েছে? দাগ দাও বিজ্ঞানী হ্যাবার্সের নাম অনুসারে। তাহলে হ্যাবার্স শব্দটা দাগ দাও, তাই যথেষ্ট তোমার। আচ্ছা, যা তারপরে চলে আসো, এই ল্যামেলাগুলোর মধ্যে কিছু ক্ষুদ্র ক্ষুদ্র গর্ত দেখা যায়। এই গর্তগুলোরে বলা হয় লেকুনা। এই লেকুনার পাশে স্টার দাও, ক্ষুদ্র গহ্বর শব্দটা দাগ দাও। তাহলে ল্যামেলা কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র গর্ত নিয়ে তৈরি, এই গর্তগুলোরে বলা হয় লেকুনা। এখানে কোনটা লেকুনা, আমি যে তোমাকে এই ছবিটার লেখাগুলো একটু মুছে দেখাই, তাহলে তুমি দেখবা। খেয়াল করো, এই যে দেখো এখানে একটা সাদা গর্ত দেখা যাচ্ছে, তাই না? চোখের মতো করে। এখানে আরেকটা গর্ত দেখা যাচ্ছে চোখের মতো। এই গর্তগুলারে বলা হয় লেকুনা। তার মানে ল্যামেলা মিলে লেকুনা তৈরি করে না, লেকুনা গুলো মিলে ল্যামেলা তৈরি করে। আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি এটা একটা লেকুনা, এটা একটা লেকুনা, এটা একটা লেকুনা, অনেকগুলো লেকুনা মিলে একটা বৃত্ত তৈরি করছে, ওইটাকে বলা হচ্ছে ল্যামেলা। তার মানে লেকুনা মিলে ল্যামেলা তৈরি করে। আর এমন লেকুনা, অনেকে নাম শুনছে জাহাজের লেকুনা বলা হয়। লেকুনা মানে ক্ষুদ্র গর্ত বা প্রকোষ্ঠ বা রোমকে বোঝায় নর্মালি। তাহলে আমাদের কি এই ল্যামেলাগুলা কতগুলো গর্ত নিয়ে তৈরি, এগুলোর নাম হচ্ছে লেকুনা। আর আমাদের যে কোষগুলা, অস্থিতে কয় ধরনের কোষ পড়ছিল আমরা? 4 ধরনের কোষ। এই কোষগুলা মূলত এই লেকুনার ভিতরে অবস্থান করে। তাহলে দাগ দাও অস্থি কোষ লেকুনার ভিতরে অবস্থান করে, এবং এই লাইনটার পাশে স্টার দিয়ে রাখো। তাই এমসিকিউ তে আসবে অস্থি কোষ কোথায় অবস্থান করে, ল্যামেলায়, হ্যাবাসিয়ান নালীতে, নাকি লেকুনায়? তো পরীক্ষা আসলে লেকুনায় দেখাইতে হবে। তাহলে মানে আমার অস্থি কোষগুলো কই থাকে? এই যে ল্যামেল, আমাদের এই যে লেকুনাগুলো আছে না, এগুলোর মধ্যে দেখো ফোটা ফোটা দেওয়া আছে, এইটার ভিতরে হচ্ছে আমার কোষগুলো থাকে। তাই লেকুনা বা গর্তটার ভিতরে আমার 4 ধরনের কোষ থাকে, যেগুলোকে আমরা অস্থি কোষ নামে ডাকি। আচ্ছা, নেক্সট আসো, পরবর্তীতে একটা ব্র্যাকেট দাও। প্রত্যেকটা লেকুনা থেকে কিছু নালিকা, নালিকা শব্দটা দাগ দাও। ওই নালিকা গুলাকে বলা হয় ক্যানালিকুলি। ক্যানালিকুলিটা দাগ দাও, এটা পাশে একটা স্টার দিয়ে রাখো, এমসিকিউ তে আসবে। প্রত্যেকটা লেকুনার চারপাশে কিছু নালিকা বের হয়, নালিকা গুলারে বলা হয় ক্যানালিকুলি। এখন কোনগুলো ক্যানালিকুলি আমরা যদি একটু দেখি, খেয়াল করো, এই যে দেখো এটা একটা লেকুনা ছিল না? এই লেকুনার এখান থেকে কালো 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 কিছু সুতা বের হয়ে যাচ্ছে। এই সুতাগুলারে বলা হয় ক্যানালিকুলি। এই সুতাগুলারে কি বলে? ক্যানালিকুলি। প্রত্যেকটা লেকুনাতে দেখো তোমার এরকম কালো কালো করে সুতা দেওয়া আছে, নালি দেওয়া আছে, এগুলোর নাম হচ্ছে ক্যানালিকুলি। আচ্ছা, এখন এটার কাজ কি? তুমি এটাতে দেখবা এখানে একটা ক্যানালিকুলি, লেকুনার ক্যানালিকুলি আছে, আবার এখানে আরেকটা লেকুনার ক্যানালিকুলি আছে। একটা লেকুনার ক্যানালিকুলি কিন্তু আরেকটার সাথে কানেকশন করতেছে, তাই না? একটা সুতার সাথে আরেকটা কানেকশন করতেছে। কানেকশন করে তারা কি করে? যোগাযোগ রক্ষা করে। কি রক্ষা করে? যোগাযোগ রক্ষা। তার মানে দাগ দাও, এই নালিকাগুলোর মাধ্যমে লেকুনাগুলা যোগাযোগ রক্ষা করে। তাহলে লেকুনা কিসের মাধ্যমে যোগাযোগ রক্ষা করে? অবশ্যই ক্যানালিকুলির মাধ্যমে। আচ্ছা, দেন আমাদের আরেকটা নালী আছে, যেটাকে হচ্ছে ক্যানেল বলা হয়, সেটা আবার একটু দেখি। ব্র্যাকেট দাও, এটা কাকে বলে? অস্থির যে হ্যাবাসিয়ান নালীগুলা, এগুলো আবার আড়াআড়ি নালী শব্দটা দাগ দাও। আড়াআড়ি নালী দিয়ে যুক্ত থাকে একজনের সাথে আরেকজন। এই নালীগুলোকে বলা হয় বক্সম্যান ক্যানেল। এটা পাশে স্টার দিয়ে রাখো। এবং এই দুটো তোমরা ভুল করো, কোনটা বক্সম্যান ক্যানেল আর কোনটা হ্যাবাসিয়ান নালী। এটা তোমাকে আমি বুঝাই, আমি 3D ছবিতে চলে যাই, তাহলে তোমার জন্য আরো বেটার হবে। আচ্ছা, খেয়াল করো,
আমরা বলছিলাম যে এই গোল যে বৃত্তটা দেখা যাচ্ছে, এই বৃত্তটার মধ্যে কি আছে, কিছু ল্যামেলা আছে, 5 থেকে 15টা স্তর, আর মাঝখানে যে নালীটা, এই মাঝখানে নালীটার নাম কি, এই মাঝখানে নালীটার নাম ছিল হ্যাবাসিয়ান নালী। আর এই পুরো তন্ত্রটাকে একসাথে বলা হয় হ্যাবাসিয়ান তন্ত্র। তাহলে তুমি দেখো তো এটা কি একটা হ্যাবাসিয়ান তন্ত্র না? আর এই হ্যাবাসিয়ান তন্ত্রের মধ্যে একটা নালী আছে কিনা, এটার নাম কি নালী, হ্যাবাসিয়ান নালী। আবার এটা কি আর একটা হ্যাবাসিয়ান তন্ত্র না? এটার মধ্যে একটা নালী আছে কিনা, এটার নাম কি নালী, হ্যাবাসিয়ান নালী। বাট এই দুইটা হ্যাবাসিয়ান নালীকে আবার দেখো তো পাশ দিয়ে নিজের সাথে সংযুক্ত কিনা, আড়াআড়ি ভাবে যুক্ত। এই আড়াআড়ি ভাবে যে যুক্ত অংশটা, এটার নাম হচ্ছে আমার বলা হয় বক্সম্যান ক্যানেল। কি ক্যানেল, বক্সম্যান ক্যানেল। তাহলে আমরা বুঝতে পারলাম আগে তৈরি হয়েছে আমাদের হ্যাবাসিয়ান নালী, দেন হ্যাবাসিয়ান নালীগুলো নিজেদের সাথে আবার এভাবে হচ্ছে পাশাপাশি কানেকশন আছে, এটার নাম হচ্ছে বক্সম্যান ক্যানেল, আর লম্বাগুলোর নাম হচ্ছে হ্যাবাসিয়ান নালী। আশা করি বুঝতে পারতেছো। আচ্ছা, দেন যদি চলে আসো আমাদের আর কি লাগবে এখান থেকে, এখান থেকে কিচ্ছু লাগবে না। একটা শব্দ আছে মজ্জা গব্বর, কাকে বলে, ব্র্যাকেট দিয়ে রাখো। আমরা জানি অস্থি মজ্জা কারে কয়, হাড়ের ভিতরে যে নরম গব্বরটা থাকে, মজ্জাটা থাকে, ওইটার আমরা বলি মজ্জা গব্বর। আর মজ্জা গব্বরের মধ্যে দুই ধরনের মজ্জা থাকে, একটা হচ্ছে লাল আর একটা হচ্ছে হলুদ। লালটার বলি রেড আর হলুদটা বলি ইউলো। এগুলো সিম্পল কথাবার্তা। এখন মানুষের নিরেট অস্থি কোনগুলা, মানুষের নিরেট অস্থি কি আছে? অবশ্যই আছে, 80%। কোনগুলা, হিউমেরাস, রেডিয়াস, আলনা, ফিমার, টিবিয়া আর ফিবুলা। পাশে স্টার দিয়ে রাখো এই উদাহরণগুলো। এবং সহজ কথা, যত বড় বড় হাড় আছে আমাদের দেহের, যত বড় বড় আছে, সব বড় বড় হাড় হচ্ছে আমাদের নিরেট অস্থি। এই যে এটা হচ্ছে আমাদের ফিমার, দেন আমাদের পায়ের মধ্যে যে কি থাকে, টিবিয়া আর ফিবুলা, দেন হাতের মধ্যে এখানে থাকে আমাদের হিউমেরাস, আর এখানে থেকে রেডিয়াস ও আলনা। যত লম্বা লম্বা হাড়গুলো সব হচ্ছে আমাদের নিরেট অস্থি। 80% অস্থি হতো আমাদের নিরেট অস্থি। দেন চলে আসে আমরা এখন চলে আসবো স্পঞ্জি অস্থিতে। আচ্ছা, তো 2 নম্বর পয়েন্ট, স্পঞ্জি অস্থিতে আসো। স্পঞ্জি অস্থি দাগ দাও অপেক্ষাকৃত হালকা এবং অসংখ্য কুঠুরি যুক্ত। কি যুক্ত, কুঠুরি, মানে ভিতরে হচ্ছে কুঠুরি থাকে। তোমরা যে নাম শুনছো বায়ু কুঠুরি বা শ্বাস কুঠুরি, বা দেখা গেছে আমাদের ওই যে কুঠুরি, মানে নর্মালি মানুষ বলে না, গ্রামের মধ্যে দেখবা যে তোমার কি দিয়ে বলবো আমি, ছোট ছোট কুড়িঘর থাকে না, এই কুড়িঘরগুলোকে কিন্তু কুঠুরি নামে ডাকা হয়। তার মানে কুঠুরি মানে হচ্ছে ছোট ছোট খোপ বোঝায় বা গর্ত বোঝায়। তো আমাদের এই স্পঞ্জি অস্থি হচ্ছে অনেকটা কুঠুরির মতো বা খোপের মতো। আমি তোমাকে মাইক্রোস্কোপিক ভিউটা দেখাই, তাহলে তুমি বুঝতে পারবা। এই যে খেয়াল করো, এই যে ভিতরে দেখো, স্পঞ্জি অস্থির ভিতরে কি স্যার, অনেকগুলো গোল 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 গর্ত দেখা যায় না, অনেকটা পুরা মৌমাছির বা আমাদের মৌচাকের মতো মনে হচ্ছে, চাপ দিলে চ্যাপ্টা হয়ে যাবে, ছেড়ে দিলে আবার আগের অবস্থায় আইসা পড়বে। এগুলো হচ্ছে আমাদের স্পঞ্জি অস্থি। আচ্ছা, তাহলে স্পঞ্জি অস্থি হচ্ছে আমাদের হালকা থাকবে এবং কুঠুরি যুক্ত। তাহলে কুঠুরি শব্দটা পাশে একটা স্টার দিয়ে রাখো। দেন এদেরকে দেখতে হচ্ছে স্পঞ্জ বা মৌচাকের মতো। তোমরা জানো পরিপেরা পর্বকে বলা হয় স্পঞ্জ। আর স্পঞ্জ মানে হচ্ছে ওই যে আমাদের দেখবা বাড়িঘর করার সময় অনেক সময় একটা ফোম ব্যবহার করা হয় পানি শুষে নেওয়ার জন্য, এটা দিলে পানি শুষে নেয়, আবার চাপ দিলে পানি বের হয়ে যায়, ওইগুলো বলে স্পঞ্জ। আচ্ছা, এবং দেখতে মৌচাকের মতো, এই জন্য ওদেরকে বলা হয় ক্যান্সার আসতেছে। তো ক্যান্সার আছে পাশে একটা স্টার দিয়ে রাখো। আচ্ছা, দেন এর আরেকটা নাম আছে ট্রাবেকুলার অস্থি। কি অস্থি, এটার পাশে স্টার দিয়ে রাখো। তার মানে আমাদের স্পঞ্জিসের আরো দুইটা নাম পাইলাম, একটা হচ্ছে ট্রাবেকুলার অস্থি আর একটা হচ্ছে ক্যান্সালাস অস্থি। এবার আসো মোট কঙ্কাল তন্ত্রের, এটা হচ্ছে টোটাল 20%, এটা পাশে স্টার দিয়ে রাখো। আমরা দেখছিলাম আমাদের নিরেট অস্থি ছিল 80%, আর এখন আমরা দেখলাম স্পঞ্জি অস্থি সে হচ্ছে 20%। এবার চলে আসো আমাদের এই ট্রাবিকুলা কারে কয়, একটা ডেফিনেশন দিছে, হ্যাঁ ব্র্যাকেট দাও, যে স্পঞ্জি অস্থির গঠন এবং কার্যকরী এককে ট্রাবিকুলা বলে। আর আমরা বলছিলাম নিরেট অস্থির গঠন ও কার্যকরী এককে হ্যাবাসিয়ান তন্ত্র বলে, যদি এটা বইয়ে সরাসরি লেখা ছিল না, তাই কষ্ট করে লিখে নাও যে আমাদের নিরেট অস্থির, আমি লিখতেছি নিরেট অস্থির গঠন ও কার্যকরী এককে হ্যাবাসিয়ান তন্ত্র বলে। আর স্পঞ্জি অস্থিটা কি বলে, স্পঞ্জি অস্থিটা ছিল ট্রাবিকুলা। এই দুইটা কিন্তু পরীক্ষায় আসবে। আচ্ছা, দেন স্পঞ্জি অস্থির মধ্যে লেকুনা, ক্যানালিকুলি এগুলো পাওয়া যায়, অর্থাৎ এগুলো হচ্ছে আমরা দাগাবো না। আচ্ছা, তো আমরা পরবর্তীতে চলে যাই যে আমাদের নেক্সট ইয়েতে, এগুলো আমাদের লাগবে না। আমাদের এখানে যেটা লাগবে, স্পঞ্জি অস্থিতে ক্যালসিয়াম লবণের পরিমাণ কম থাকে, এটা একটু দেখাও, ক্যালসিয়াম লবণের পরিমাণ কম। আর লবণের পরিমাণ কম দেখো তো এগুলো নরম হয়, যে লবণ বেশি থাকতো তাহলে অবশ্যই এগুলো শক্ত হইতো। দেন চলে আসো, এটার মধ্যে হ্যাবাসিয়ান তন্ত্র থাকে না। হ্যাবাসিয়ান তন্ত্র এটা তো বলাই বাহুল্য, হ্যাবাসিয়ান তন্ত্র থাকেই তো নিরেট অস্থিতে, স্পঞ্জিত থাকবে না। দেন এখন মনে রাখা লাগবে এক্সাম্পলটা, খুবই গুরুত্বপূর্ণ এই এক্সাম্পলগুলো পাশে স্টার দিয়ে রাখো। কোথায় কোথায়, স্যার আমাদের এই লম্বা লম্বা অস্থি ছাড়া যত চ্যাপ্টা চ্যাপ্টা অস্থি আছে, যত পাতলা অস্থিগুলো আছে, এগুলো সব হচ্ছে স্পঞ্জি অস্থি। কি, করটিকা, করটিকা কোনটা দেখো আমরা জানি, আমাদের মাথার যে হাড্ডিগুলো, এগুলো কিন্তু খুব চ্যাপ্টা চ্যাপ্টা অস্থি, খুব নরম হয় এগুলা। দেন হচ্ছে চ্যাপ্টা হাড়, যত চ্যাপ্টা হাড় আছে। দেন বড় হাড়ের মধ্যে থাকে, বড় হাড়ের কোথায় থাকে জানো, বড় হাতের প্রান্ত ভাগগুলা, এই প্রান্ত,
এই যে মস্তিষ্ক, তোমার যদি আমি দেখাই, এটা হচ্ছে আমাদের ফিমারের মস্তিষ্ক, আমি দেখাইছিলাম এটা হচ্ছে আমাদের নিরেট অস্থি দেহটা, বাট এটা যে মাথাটা, আমি যদি মাথাটার মধ্যে তোমাকে কলম দিয়ে ঢুকাই দেখাই, দেখো মাথার মধ্যে কলম ঢুকে গেছে কিন্তু, তারপরে এটা মাথাটা কিন্তু নরম হয়। বিশেষ না হলে তোমরা মুরগির লেগ পিস যারা খাও, তোমরা দেখবো মুরগির লেগ পিসের উপরে নিচের প্রান্ত এটা কিন্তু কামড় দিয়ে খাওয়া যায়, তাই না? পুরো হাড্ডিও খাওয়া যায়। মুরগি তো এক ধরনের পাখি, তাই না? ওখানে আমার পরবর্তীতে লেখাই আছে, দেখো পাখিদের সকল অস্থি হচ্ছে স্পঞ্জি অস্থি। তারপরে মুরগির হাড়ের যে উপরের প্রান্ত দুইটা কিন্তু একটু নরম থাকে, তার মানে আমার বড় বড় হাড্ডিগুলো প্রান্ত ভাগগুলো কিন্তু নিরেট না, প্রান্ত ভাগগুলো কিন্তু নরম স্পঞ্জি অস্থি। আচ্ছা, তাহলে বৃহৎ অস্থির প্রান্ত ভাগ ডাক দাও। আরেকটা, আমরা যখন শিশু ছিলাম, বাচ্চা ছিলাম, তখন আমাদের সবগুলো হাড়ে ছিল স্পঞ্জি অস্থি, তাহলে এই লাইনটা একটু ডাক দাও। এগুলো খুবই গুরুত্বপূর্ণ, উদাহরণগুলো পরীক্ষা আসবে। দেন চলে আসো, আমাদের আকৃতিগত বৈশিষ্ট্য ভিত্তিতে মানব দেহ অস্থিগুলো 5 ভাগে ভাগ করা যায়। মানে আমাদের অস্থি দেখতে কেমন, লম্বা নাকি খাটো নাকি চ্যাপ্টা, এটার উপর ডিপেন্ড করে হচ্ছে আমাদের 5 ভাগে ভাগ করছে, এবং এটাও রিটেনে আসে, ডাব্লিউ লেখে গোল দাগ দিয়ে রাখো। 1 নাম্বার লম্বা অস্থি, প্রত্যেকটা অস্থির নামে হচ্ছে টিক দিয়ে ফেলো। লম্বা অস্থি, তো লম্বা অস্থি কারো বুঝতে পারতেছে, যে অস্থির হচ্ছে দুইটা প্রান্ত থাকে আর একটা দেহ থাকে, বড় থাকবে অনেক, তাদেরকে আমরা বলি লম্বা অস্থি। কাকে বলে, এটা ব্র্যাকেট দাও। এক্সাম্পল কি, যত বড় বড় অস্থিগুলো আছে, নিরেট অস্থিগুলো একটু আগে 6টা উদাহরণ বলছি না, ওই 6টাই। তো এখানে খালি হিউমেরাস ফিমার লেগছে, খালি যে হিউমেরাস ফিমার এমন না, আমাদের যে এই যে টিবিয়া ফিবুলা আছে, এগুলো তো আমাদের লম্বা অস্থি, তাই না? তো এগুলো লম্বা অস্থি। তো পরীক্ষা আসলে এগুলো সবগুলোই অ্যান্সার হবে, এগুলো নিয়ে তোমার ভয় পাওয়ার কোনো দরকার নেই। দেন তোমার পরীক্ষা স্যার যদি বলে এই অপশন যদি না দেয়, তোমার স্যার পরীক্ষা অপশন কি দিবে জানো? নিচের কোনটা লম্বা অস্থি, হিউমেরাস দিবে, করতল দিবে, ইস্টার্নাম দিবে, তারপরে কশরুকা দিবে। তখন তো তুমি অবশ্যই হিউমেরাস দেখাবা। স্যার নতুন করে অপশন আসলে বানাইতে যাবে না, কারণ নতুন করে অপশন বানাইতে গেলে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। তবে আমাদের শুধু যে দুইটা এমন না, আরো অনেকগুলো আছে। তার হচ্ছে খাটো অস্থি কারে কয়? যে অস্থিগুলো হচ্ছে তোমার খাটো তবে অধিক চাপ সহ্য করতে পারে, অধিক চাপ শব্দের দাগটা। তোমার সহজ কথা আমি যদি বলি, এই অস্থিটা একটা খাটো অস্থি, তাই না? যদিও এটা পুরো অস্থি না, এটা হচ্ছে আমাদের ইস্টার্ন নামের একটা অংশ। তুমি তুমি দেখবা এটা আমার ফিবুলা না, তোমার এটা লম্বা অস্থি, বাট এটা যদি আমি ভালো করে মুসুর দিই ভেঙে যাবে কিন্তু। লম্বা জিনিস বেশি ভেঙে যায় বাতাস আসলে, বাট খাটো তুমি আসতে দেখো তোমার যে ঘাস গাছগুলো আছে, এ জীবনও ভাঙে, এর উপর দিয়ে তুমি কত রকমের চাপ দাও। মানে তোমার কলেজ মাঠে যে ঘাস থাকে, এটার উপর দিয়ে তোমরা কত অত্যাচার করো, হাঁটা চলা সব করো, কিছু হয় এটা না। অথচ একটা বড় গাছ, ধরো বেশি বড় হয় না, তোমার মাথার উপর, এটার উপরে ঝুললে দেখো এটা বাঁকা হয়ে গেছে। তো ওইটাই যে ওরা খাটো, বাট চাপ বেশি সহ্য করতে পারে। খাটো জিনিস ভাঙা কিন্তু খুব কঠিন। এক্সাম্পল কি, করতল আর পদতল। করতল আর পদতল, করতল তো আমরা জানি, করতল কারে কয়? আমরা এগুলো বারবার দেখে আসতেছি। এই যে এটা হচ্ছে করতল, বা পাম যেটা কয়, তালু যেটা বলে, যে তালু, তালের হাড্ডিগুলো দেখা যেতে ছোট ছোট হাড্ডি, তাই না? একেবারে পায়ের যে পদতল আছে ওইগুলোর হাড়গুলা। তার হচ্ছে চাপা অস্থি, যে সেগুলো অস্থি হচ্ছে চ্যাপ্টা হয়, মানে আমাদের এখানে লেখাই আছে যে থালাকৃতির হয়, চ্যাপ্টা হয়ে যাবে। এই যে এটা একটা চ্যাপ্টা অস্থি, কারণ এটা দেখতে বোঝা যায় চ্যাপ্টা চ্যাপ্টা, তাই না? আচ্ছা, চ্যাপ্টা অস্থির এক্সাম্পল গুলো একদম। স্ক্যাপুলা, আমরা জানি স্ক্যাপুলা কোনটা, আমাদের যে পিঠের হাড়টা, পিঠের হাড়টা আসলে স্ক্যাপুলা। আমরা এগুলো প্রত্যেকটা বিস্তারিত পড়ছি, এখন আবার একটা একটা করে দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে আমাদের স্ক্যাপুলা। দেন হচ্ছে আমাদের পশুকা, পশুকা হাড় কোনগুলা? আমাদের চিকন চিকন যে বুকের পিঞ্জরের হাড়গুলা, এগুলো হচ্ছে আমাদের বুকে থাকে, এগুলো হচ্ছে পশুকা। দেন হচ্ছে ইস্টার্নাম, আমাদের এই বুকের ঠিক মাঝখানে যে হাড়টা থাকে, এটাকে আমরা কি বলি? ইস্টার্নাম। এই যে আমাদের এটা ইস্টার্নাম। এন্ড এট লাস্ট আমাদের আছে করোটিড প্যারাইটাল। তো প্যারাইটাল কোন অস্থিটা? আমরা জানি যে মাথার উপরে এই দুইটা হাড়, এই যে এই দুইটারে বলে প্যারাইটাল। শুধু যে প্যারাইটাল চ্যাপ্টা এমন না, এর আশেপাশে গুলো চ্যাপ্টা, বাট এখানে জাস্ট প্যারাইটাল লিখে রাখছে। তো আমাদের তার কিচ্ছু করার নেই, আমরা এমনি মনে রাখা লাগবে। দেন আসলে অনিয়ত অস্থি। কি অস্থি? অনিয়ত অস্থি। অনিয়ত অস্থি কারে কয়? ব্র্যাকেট দাও, এটার পাশে স্টার দিয়ে রাখো, এটা আমি কিন্তু থাকবে। তো অনিয়ত নাম শুনলে বোঝা যায় ওর কোনো নিয়ত নাই, নিয়ত ভালো না, উল্টা পাল্টা আকৃতি, আকৃতির কোনো ঠিক ঠিকানা নেই, না লম্বা না খাটো না, তুমি কোনো আকৃতি নাম দিতে পারবে না। দেখো এই যে আমাদের মেরুদণ্ডের কশরুকা হাড্ডিগুলো, এর কোনো নির্দিষ্ট আকার আকৃতি আছে? এক জায়গায় ফুলে গেছে, মোটা হয়েছে, গোল হয়েছে, একদিক দিয়ে আবার লম্বা হয়ে বাইরে গেছে, দুই সাইড দিয়ে দুই মাথা দিয়ে দুইটা গরুর সিংহের মতো বাইরে হয়েছে। 2 দিন পরে কিন্তু কোরবান, তাই না? আমার আজকে কয় তারিখ? আজকে হচ্ছে 15 তারিখ। 17 তারিখ কিন্তু আমাদের কোরবানির ঈদ। আমি আজকে 15 তারিখ, এখন বাজে কয়টা? প্রায় 2টা 54, মানে দুপুর 3টা বাজে। দুপুর কি এখন তো আবহাওয়া, মানে মনে হইতেছে না দুপুর, বিকাল বিকাল লাগতেছে, কারণ কোনো রোদ নাই। একটা মনে হবে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে, এরকম একটা আবহাওয়া। যাই হোক, এই কষ্টটা হচ্ছে আমাদের অনিয়ত, কারণ এর নির্দিষ্ট কোনো আকার আকৃতি নেই। দেন চলেছে বায়ুপূর্ণ অস্থি। কি পূর্ণ অস্থি? বায়ুপূর্ণ। তো বায়ুপূর্ণ অস্থি তো বুঝতে পারতেছো, যে সকল হাড়ের ভিতরে বায়ু জমা থাকে তাদেরকে আমরা বলি বায়ুপূর্ণ অস্থি। তো বায়ুপূর্ণ অস্থি কাকে বলে? ব্র্যাকেট দাও। আর আমরা যারা হচ্ছে শ্বসনের পঞ্চম অধ্যায়টা পড়ছিলাম, সেখানে আমরা দেখছিলাম একটা রোগ ছিল, রোগের নাম ছিল সাইনোসাইটিস, আর একটা রোগ ছিল ওটাইটিস মিডিয়া।
তো সাইনোসাইটিস আমরা কাদেরকে বলছিলাম যে সাইনোসাইটিস হচ্ছে এমন একটা রোগ যেখানে আমাদের মুখমণ্ডলের কিছু অস্থি ছিল যেগুলোর মধ্যে কিছু গর্ত থাকে, সাইনাস বলি আমরা হাড়গুলোর মাঝখানে। ওই সাইনাসের মধ্যে যদি আমাদের বায়ুর পরিবর্তে তরল জমা হয় সেই রোগটাকে আমরা বলি সাইনোসাইটিস। ওখানে আমরা 4 প্রকার সাইনাসের নাম শুনছিলাম। ওখানে আমাদের ম্যাক্সিলারি সাইনাস ছিল, ফ্রন্টাল সাইনাস ছিল, অ্যাথময়েড সাইনাস ছিল, তারপরে স্পনেট সাইনাস ছিল। তো এই হিসেবে আমাদের ম্যাক্সিলা, এই ম্যাক্সিলা কিন্তু একটা বায়ুপূর্ণ অস্থি এবং এটার একটা ইংরেজি নাম থাকবে নিউমেটিক বোন, এটার পাশে স্টার দাও। আর ওই অনিয়মিত অস্থির ইংরেজি নামের পাশে স্টার দাও ইরেগুলার বোন। এই দুইটার ইংরেজি নাম কিন্তু পরীক্ষা দিয়ে দেয়। তো আমাদের নিউমেটিক বোন যে খালি ম্যাক্সিলা এমন না, আমাদের মেন্ডিবল, স্পনেট আর অ্যাথময়েড এগুলোও কিন্তু আমাদের নিউমেটিক বোন, বাট বইয়ের মধ্যে দেয় নাই। এখানে খালি ম্যাক্সিলা দিছে, তোমাকে কষ্ট করে খালি ম্যাক্সিলাটাই মনে রাখা লাগবে। পরীক্ষার অপশন যদি ম্যাক্সিলা না দেখো তখন তুমি ফ্রন্টাল, অ্যাথময়েড, স্পনেট দেখাইতে পারো, প্রবলেম নেই। আচ্ছা, নিয়েটসি, স্পঞ্জসি তোমাকে পড়াইছি, দুইটার মধ্যে পার্থক্য পড়ার দায়িত্ব এখন তোমার, কষ্ট করে এটা দেখে নিও। আচ্ছা, দেন চলে আসো অস্থির কাজ। এটাও পড়াবো না কেন, কারণ এই যে আমরা প্লে লিস্টটা শুরু করছি তোমাদের কঙ্কালতন্ত্রের প্রথম ক্লাসের মধ্যে হচ্ছে আমাদের অস্থির কাজগুলো পড়ানো হয়েছে এবং হুবহু সেম পয়েন্টগুলো। বিশেষ নইলে অধ্যায়টা একদম প্রথম পেজের দ্বিতীয় পেজটা খোলো, দ্বিতীয় পেজ খুলে দেখো সেম লেখাগুলোই লেখা আছে, অর্থাৎ এক পড়া দুইবার পড়ে তো কোনো লাভ নেই। এখন আমরা চলে আসছি তরুণ অস্থি বা কোমল অস্থিতে। তো তরুণ অস্থির নাম শুনলে বোঝা যায় এই অস্থিটা এখন পূর্ণাঙ্গ হয় নাই, পূর্ণবয়স্ক হয় নাই। নামের আগে যে তরুণ আছে, তরুণ প্লাস অস্থি মানে নরম অস্থি। তাহলে তরুণ অস্থি আরেক নাম একটা কোমল অস্থি, ইংরেজিতে যেটাকে বলা হয় কার্টিলেজ। কাকে বলে ব্র্যাকেট দাও। তো ফার্স্টে যে কথাটা বলছে তরুণ অস্থি হচ্ছে রক্তবাহিকাবিহীন। মজার বিষয়, আমাদের তরুণ অস্থিতে কিন্তু কোনো রক্ত থাকে না, মানে রক্ত নালী থাকে না। রক্ত নালী থাকে না, তার মানে রক্ত যাবে না এটার মধ্যে। একটু পরে আসতেছি এটার ব্যাখ্যা নিয়ে কেন রক্ত নালী নেই। দেন আসো, এটা নমনীয় হয়, বাট আমাদের অস্থি কিন্তু অনমনীয় ছিল। তরুণ অস্থি নমনীয় কারণ দেখতে দেখা যায় নরম, এই যে কানের পিনা তরুণ অস্থি, তাই না, টান দিলে লম্বা হয়ে যায় এবং সেটা মজবুত হয়। অথচ সব মানে আমাদের নমনীয় মানে যে ভেঙে যাবে এমন না, মজবুতই হবে। দেন অভঙ্গুর হবে। স্যার এটা যতই মুস্তামুস্তি করো, কানের পিনা নাকের পিনা এগুলো ভাঙবে না, বাট হাড্ডি কিন্তু পড়ে গেলে ভাঙার সম্ভাবনা আছে। আচ্ছা, এবং এটা স্থিতিস্থাপক, কারণ টান দিলে লম্বা হবে, আবার ছেড়ে দিলে বাঁকা করলে বাঁকা হয়, সোজা করলে সোজা হয়, যা মন চায় সব করা যায়। আচ্ছা, দেন চলে এসো কই কই থাকে দাম, মানুষের নাকে থাকে, মানুষের কানে থাকে। আমি একটু আগে বললাম নাকের পিনা, কানের পিনা। দেন আমাদের হিউম্যারাস এবং ফিমারের মস্তক, এই যেটা তো আমাদের ফিমার, এই ফিমারের মাথার মধ্যে কিন্তু একটা রাবারের মতো মোড়ানো অংশ থাকে। তোমরা মুরগির হাড় যারা খাইছো, লেগ পিস যারা খাইছো, ওই হাড়ের উপর দেখবে একটা রাবারের মতো অংশ, যেটা তোমরা কুরমুর করে খাইতে থাকো আর কি, মজাই লাগে নাকি তোমাদের কাছে এটা। আচ্ছা, দেন আসো আমাদের যত অস্থি সন্ধি আছে, দুইটা অস্থি যখনই এটা জয়েন করতে যায়, এই যে দুটো অস্থি যখন জয়েন করতে যায়, এই জয়েন্টের এখানে দুইটার মাঝখানে কিন্তু আমাদের কি থাকে, তরুণ অস্থি থাকে। আর যদি এই দুই জয়েন্টের মাঝখানে তরুণ অস্থি না থাকতো তাহলে তো বিপদ হইতো। বিপদটা কি হইতো, এই যে তুমি ধরো পাসপোর্ট 6 ইঞ্চি, এই যে দুই হাড্ডির ঘর্ষণে ঘর্ষণে দেখবা 2 বছর পর তোমার 2 ইঞ্চি কমে পাসপোর্ট 4 ইঞ্চি হয়ে যেত। এই তরুণ অস্থি আছে বিধায় ঘর্ষণটা হয় না। আচ্ছা, দেন আসো আর কই থাকে, শ্বাসনালী। সবাই যারা হচ্ছে শ্বসনতন্ত্র পড়ছো, আমাদের শ্বসনতন্ত্রের ক্লাস দেওয়া আছে প্লে লিস্ট আকারে, আমাদের এই চ্যানেলে দেখে নিতে পারো। তো শ্বাসনালীর মধ্যে আমাদের সি আকৃতির তরুণ অস্থি থাকে, সি আকৃতি 16 থেকে 20টা। তো শ্বাসনালীর মধ্যে তরুণ অস্থি থাকে, এই যে এটা হচ্ছে শ্বাসনালীর ট্রাকিয়া। দেন চলে এসো আন্তঃকর্ষরুক চাকতি। আন্তঃকর্ষরুক চাকতি মানে এটা আমরা ব্যাখ্যা করছি আমাদের পূর্বের ক্লাসগুলোর মধ্যে। এই যে দুইটা কর্ষরুকা যখন একসাথে যুক্ত হয়, যে দুইটা কর্ষরুকা যখন একসাথে যুক্ত হয়, তখন দুইটা কর্ষরুকার এই সেন্টামের মাঝখানে কিন্তু একটু ফাঁকা থাকে, লাগানো থাকে না, একটু ফাঁকা থাকে। এই ফাঁকার মাঝখান দিয়ে কিন্তু আমাদের কি থাকে, তরুণ অস্থি থাকে। তোমরা হচ্ছে মাছের কাঁটা যারা খাইছো, মানে কার্টুন দেখতে দেখতে, তারপর হচ্ছে মুভি দেখতে দেখতে আমরা যখন খাওয়া দাওয়া করি, তখন দেখা যাচ্ছে মাছের কাঁটা পর্যন্ত আমরা খাই ফেলি। তখন যেটা হয়, একটা মাছের একদম মাঝখানে যে কাঁটাটা থাকে একটা একটা করে কিন্তু খোলা যায়, তাই না? দুইটা খোলার মাঝখানে দেখবে একটা সাদা করে তরুণ অস্থি থাকে। আচ্ছা, দেন চলে আসো তরুণ অস্থির গঠন। এটাই রিটেনে আসবে, এটা হচ্ছে আমাদের দরকার রিটেনের জন্য, তরুণ অস্থির গঠন। তো ফার্স্টে হচ্ছে গঠন। গঠনে যেটা হয়েছে যে আমাদের তরুণ অস্থিতে মেট্রিক্স থাকে প্রচুর, মানে মেট্রিক্স বেশি থাকে, তরল পদার্থ বেশি থাকে, এই জন্য তো নরম হয়। যদি ক্যালসিয়াম বেশি থাকতো তাহলে শক্ত হইতো। তবে কোষ থাকে অল্প, দাগ দাও, তাহলে মেট্রিক্স থাকবে বেশি, কোষ থাকবে কম। দেন আসো তরুণ অস্থির কোষগুলাকে যখন তরুণ থাকে তখন ওদেরকে বলা হয় কন্ড্রোব্লাস্ট, আর যখন পরিণত হয় তখন তাদেরকে বলা হয় কন্ড্রোসাইট। দেখো আমাদের যখন আমরা অস্থির কোষ পড়ছিলাম তখনও কিন্তু আমাদের একটা ছিল আমাদের অস্টিওব্লাস্ট, আরেকটা নাম ছিল কিন্তু আমাদের অস্টিওসাইট। ওইটার নাম এসেছে অস্থির নামে, তার পরে ওদেরকে ব্লাস্ট ছিল, সাইট ছিল। একেবারে আমরা যখন পেশি পড়তে যাবো তখনও তুমি দেখো মায়োব্লাস্ট, আরেকটা থাকবে মায়োসাইট। প্রত্যেকটা একটা সেম সেম সিস্টেম আছে। তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে তরুণ অবস্থায় কোষটার বলা হয় কন্ড্রোব্লাস্ট, আর পরিণত অবস্থায় বলা হয় কন্ড্রোসাইট। অস্থিরটার নাম তরুণ অবস্থায় বলা হয় অস্টিওব্লাস্ট, অস্টিওব্লাস্ট, আর পরিণত অবস্থায় বলা হয় অস্টিওসাইট। একেভাবে মাসল বা আমাদের পেশি কোষ যেগুলো আছে, পেশি কোষেরটার ক্ষেত্রে ওইটার নাম থাকবে হচ্ছে মায়োব্লাস্ট, আর ওই পাশেটা থাকবে হচ্ছে মায়োসাইট। মায়োসাইট তার মানে দেখো একসাথে আমরা তিনটা শিখে ফেললাম,
যে তরুণ অবস্থায় কোষগুলো নামের শেষে ব্লাস্ট থাকে, আর পরিণত অবস্থায় কোষগুলো নামের শেষে সাইট থাকে, আর বায়োলজিতে সাইট মানে কোষ বোঝায়। আচ্ছা, তাহলে এই দুইটা নামের পাশে একটা স্টার দেওয়া। এবার আসো 3 নাম্বার, ওর ম্যাট্রিক্সের মধ্যে কন্ডিন নামক, সরি, ওর ম্যাট্রিক্সটার নামই হচ্ছে কন্ডিন, কন্ডিন নামক না, এবং ওর ম্যাট্রিক্সটা হচ্ছে অর্ধ কঠিন, মানে না না শক্ত না নরম, মাঝামাঝি অবস্থা আর কি। এবং দেখো এটা নামের পাশে কন্ডিন নামটার পাশে একটা স্টার দাও। আর যেটা বলতে লাগছিলাম, দেখো তরুণস্ত্রীর ইংরেজি নাম ছিল কার্টিলেস। তরুণস্ত্রীর সবগুলো উচ্চারণ দেখবে কন্ড কন্ড শব্দটা আসবে। দেখো পাঁচটায় তুমি এখানে পাইছো কন্ডোপ্লাস্ট, এখানে পাইছো কন্ড্রোসাইট, এখন আমার পাইছো কন্ডিন, আরো আছে কন্ড দিয়ে আরো নাম আছে। দেন ওর মধ্যে দুইটা প্রোটিন থাকে, একটা নাম হচ্ছে কন্ড্রোমিউকয়েড, আরেকটা নাম হচ্ছে কন্ড্রো অ্যালবুমিনয়েড। এই দুইটা নামের পাশে মাঝখানে একটা স্টার দিয়ে রাখো। দেখো এইটার নামের একটা কন্ড্রো আছে, তাহলে ওর কয় প্রকার প্রোটিন দিয়ে আমাদের ওর কন্ডিনটা তৈরি, ওর কন্ডিনের মধ্যে কয় প্রকার প্রোটিন থেকে 2 প্রকার, দুইটার নামে দেখো কন্ড্রো আছে, কন্ডো মিউকয়েড, কন্ডো অ্যালবুমিনয়েড। আচ্ছা, দেন আসো লেকুনা, লেকুনা টেকুনা এগুলো তো আমরা অস্থির মধ্যে বলছি, সেম সেম পড়া। এবার আসো ওর ম্যাট্রিক্সেও তন্তু থাকে, অস্থির ম্যাট্রিক্সের মধ্যে তন্তু ছিল। দেন ওর যে তন্তুটা সবচেয়ে বেশি থাকে সেটা মানে প্রধান তন্তু, সেটা হচ্ছে কোলাজেন তন্তু। এত পরবর্তীতে 6 নাম্বার পয়েন্ট, সেটা হচ্ছে অস্থি যেমন একটা আবরণ দিয়ে তৈরি, অবশ্যই তরুণ অস্থি আবরণ দিয়ে তৈরি হবে। তো তরুণ অস্থির যে আবরণটা, সেই আবরণটা হচ্ছে পেরিকন্ডিয়াম। তরুণ অস্থির আবরণটা কি? পেরিকন্ডিয়াম আবরণ। দেখো এটার নামের সাথে কন্ডি শব্দটা আছে, মানে কন্ড, তার মানে দেখো বেশিরভাগ কন্ড কন্ড শব্দটা আছে, আমি এটাই বলছিলাম। অস্থির ক্ষেত্রে অষ্টি অষ্টি শব্দটা ছিল। আচ্ছা, দেন সলিউশন লাস্ট পয়েন্ট আমাদের তরুণ অস্থির। তরুণ অস্থির যে আবরণটা, এই যে পেরিকন্ডিয়াম আবরণটা এবং মাতৃকা বা তরল পদার্থটা, এটা হচ্ছে ব্যাদ্য, ব্যাদ্য শব্দটা গোল দাগ দিয়ে রাখো, ব্যাদ্য, তার মানে এটা ভেদ করা যায়, ভেদ করতে পারে। আচ্ছা, এই ব্যাদ্য হওয়ার কারণে ওর মধ্যে কোনো রক্তনালী প্রয়োজন হয় না। আমাদের রক্তের কেন দরকার আমরা বলছিলাম একদম, আমরা যখন তরুণ অস্থির শুরু করতে লাগছিলাম তখনই বলছিলাম যে আমাদের এটাতে কোনো রক্তনালী থাকে না। কেন থাকে না, রক্তনালীর দরকার হয় কেন, আগে এটা জানতে হবে। আমাদের রক্তনালীর দরকার হচ্ছে পুষ্টি পাওয়ার জন্য কোষগুলোর, আর হচ্ছে আমাদের অক্সিজেন পাওয়ার জন্য। তো ওর তরুণাস্থির যে আবরণ এবং মাতৃকা, এটা তো ব্যাদ্য, যার কারণে হচ্ছে ব্যাপন প্রক্রিয়া অক্সিজেন এবং পুষ্টি কোষের ভিতরে চলে যায় রক্ত থেকে, যার কারণে রক্তগুলো যাওয়ার জন্য রক্তনালী লাগে না। এই যে রক্তের বস্তুসমূহ ব্যাপন শব্দটা গোলতাম দাও, এটা পাশে স্টার দাও, ব্যাপনের মাধ্যমে কোষে চলে যায়, এই জন্য ওর রক্তনালী দরকার লাগে না। দেন আসে তরুণাস্থির কাজ, তরুণাস্থির কাজ এটা ডাব্লিউ লিখে গোলদাগ দিয়ে রাখো, এটা রিটেনে আসবে তরুণাস্থির কাজ। তো 1 নম্বর পয়েন্ট, এগুলো খুব সহজ পড়া, রিটেনে আসলে জাস্ট লিখবা। তরুণাস্থির কাজ কি? সে চাপ এবং টান প্রতিরোধ করতে পারে। এই তরুণাস্থি আসে বিধা তুমি তো হাতের মধ্যে যে তুমি প্রেসার পরে, প্রেসার ধরে রাখতে পারো। এই যে আমরা বাজারে ব্যাগ নিয়ে চলি, তারপর হচ্ছে আমাদের কান টানলো, দেখে গেছে কিছু হইতেছে না তরুণাস্থির কারণে। দেন চলে আসো, এর আকৃতি গঠন করে, আকৃতি অস্থিও গঠন করে, তরুণাস্থি গঠন করে, কারণ কঙ্কালতন্ত্র এটা আমাদের আকৃতি দেয়, আর কঙ্কালতন্ত্রের উপাদান হচ্ছে দুইটা, অস্থি তরুণাস্থি, তার মানে দুইটার ক্ষেত্রে এই পয়েন্টটা থাকবে। দেন এরা ঘর্ষণের হাত থেকে রক্ষা করে, দুইটা হাড্ডি যখন একসাথে যুক্ত হয়, এই তরুণাস্থি যদি মাঝখানে না থাকতো, ঘষা খাইতে খাইতে এরকম ঘষা খাইতে খাইতে তোমার হাড্ডি ক্ষয় হয়ে যেত। আচ্ছা, নেক্সট আসো, তরুণাস্থির মধ্যে আমাদের যখন হচ্ছে সুতা থাকে, তখন ওই তরুণাস্থিকে আমরা বলি ফাইব্রোকার্টিলেজ। ফাইব্রো মানে ফাইবার, ফাইবার মানে তন্তু। আর এই ফাইব্রোকার্টিলেজ হচ্ছে দেহের সবচেয়ে বেশি শক্তিশালী তরুণাস্থি, তাহলে এটা পাশিষ্টা দিয়ে রাখো, এমসিকিউতে আসবে। দেহের সবচেয়ে বেশি শক্তিশালী তরুণাস্থি হচ্ছে আমাদের ফাইব্রোকার্টিলেজ। আচ্ছা, দেন চলে এসো, তরুণাস্থিতে আমাদের একটা গ্লাইকোপ্রোটিন থাকে। গ্লাইকোপ্রোটিন মানে আমরা অলরেডি একবার বলছিলাম, গ্লাইকোজেন প্লাস প্রোটিন বা শর্করা প্লাস প্রোটিন, সহজ কথায়। তার মানে একই সাথে দুইটা যৌগ হিসেবে কাজ করে। এবং এই গ্লাইকোপ্রোটিনটার নাম হচ্ছে লুব্রিসিন। লুব্রিসিন, এখন এটার কাজ কি? নাম শুনলে বোঝা যায়, এটা হচ্ছে লুব্রিকেটর হিসেবে কাজ করে। আমরা যেটা করি না, গাড়ির চাকার মধ্যে আমরা কি ওই যে মোবিল দেই, তারপরে হচ্ছে পিচ্ছিল জাতীয় বা বেয়ারিং এর মাঝখানে দেই না কেন? যাতে ঘর্ষণ হতে আমার চাকাগুলো রক্ষা পায়। তো এখানে হচ্ছে আমাদের কঙ্কালতন্ত্রের মধ্যে লুব্রিকেটর হিসেবে কাজ করে কি, সেটা হচ্ছে তরুণাস্থির ওই লুব্রিসিন যৌগটা। দেন আমাদের এই তরুণাস্থি আমাদের দেহে কি পরিমাণ ভূমিকা পালন করে? আমাদের দেহে কম করলেও অনেক বেশি করে। যদিও তুমি বলো কম করে, তাইলে আমি বলবো আমরা যারা ভ্রূণীয় অবস্থা ছিলাম, মানে ছোট বাচ্চা ছিলাম, তখন তো আমাদের কঙ্কাল ছিল না। তখন হচ্ছে আমাদের সবগুলো ছোট বাচ্চা না, মায়ের গর্ভে যখন ছিলাম তখন আমাদের সবগুলো কঙ্কালই তরুণাস্থি ছিল। তার মানে ভ্রূণীয় কঙ্কাল। এবং তোমরা জানো আমাদের ওই যে বাট্রিপাটা 7টা শ্রেণী আছে, কি কি? কন্ডিকথিস, অ্যাক্টিনোপটেজিস, সার্কোপটেরিজি, তারপরে হচ্ছে আমাদের উভচর, এমপিবিএ যেটাকে বলা হয়, তারপর হচ্ছে আমাদের সরীসৃপ আছে, তারপর হচ্ছে আমাদের পাখি আছে, দেন স্তন্যপায়ী আছে। এই যে প্রথম 3টা মাছ, কন্ডিকথিস, অ্যাক্টিনোপটেজিস, সার্কোপটেরিজি, এই 3টা মাছের মধ্যে কন্ডিকথিস যে মাছগুলো, মানে হাঙ্গর মাছ যেটা, এই মাছের পুরোটা কঙ্কালই হচ্ছে তরুণাস্থি দিয়ে তৈরি। তো অনেকে মনে করবা হাঙ্গর মাছ ইহা বড় মাছ, এত বড় মাছ, তার মানে এটার কঙ্কাল গুলা অনেক শক্ত শক্ত। না, এর কঙ্কাল হাড্ডি দিয়ে তৈরি না, অস্থি দিয়ে তৈরি না, তরুণাস্থি দিয়ে তৈরি, তার মানে নরম হাড়। কিন্তু তুমি ইচ্ছে করলে চাবাই খাই ফেলতে পারো, কোনো প্রবলেম হবে না তোমার। আচ্ছা, নেক্সট আমরা চলে আসি তরুণাস্থির প্রকারভেদ। তরুণাস্থির প্রকারভেদ, তো তরুণাস্থিকে 4 ভাগে ভাগ করা হয়েছে। আমাদের তরুণাস্থি টোটাল কয় প্রকার? 4 প্রকার। তো প্রথমে যেটা আছে যে স্বচ্ছ বা হায়ালিন তরুণাস্থি,
দ্বিতীয় হচ্ছে স্থিতিস্থাপক তরুণাস্থি, 3 নাম্বার হচ্ছে আমাদের শ্বেততন্তুময় তরুণাস্থি, এন্ড এট লাস্ট আমাদের হচ্ছে চুনময় বা ক্যালসিফাইড তরুণাস্থি। আমরা এইটা দিয়ে হচ্ছে আমাদের ক্লাসটা শেষ করব, মানে এই ক্লাসিফিকেশনটা দিয়ে, এবং এটা রিটেনে মাস্ট বি থাকবে তরুণাস্থির প্রকারভেদ, রিটেনে আসবেই আসবে তরুণাস্থির প্রকারভেদ। আচ্ছা, তরুণাস্থির প্রকারভেদ ফার্স্টে যেটা আছে স্বচ্ছ বা হায়ালিন, নাম শুনলে বোঝা যায় এর যে মেট্রিক্সটা মানে তরল পদার্থটা সেটা দেখতে হচ্ছে স্বচ্ছ হবে, আর এর কালারটা হয় নীলাভ। এখন কেন? নরমালি আমরা জানি পানির কালার হচ্ছে স্বচ্ছ, পানিকে স্বচ্ছতর হয়, বাট এখানে পানিটা তুমি চিন্তা করো সমুদ্রের পানি, তো সমুদ্রের পানির কালার সবাই জানে সাদা হয়, ধরা হয় না নীল, আর সাদা তো কোনো কালারই না, তাই না? তো নীল ধরা হয়, তার মানে এর যে ম্যাট্রিক্স এটা স্বচ্ছ হবে, নীলাভ হবে। আর স্বচ্ছ হওয়ার একটা কারণ আছে, তোমাকে যদি আমি তোমাকে এখানে 3টা ছবি যদি দেখাই, এটা হচ্ছে আমাদের স্বচ্ছ তরুণাস্থি, এটা হচ্ছে পীততন্তুময়, এটা হচ্ছে শ্বেততন্তুময়। দেখো এটার মধ্যে কিন্তু কোনো কি নাই, কোনো তন্তু দেখা যাচ্ছে না, কোনো তন্তু দেখা যাচ্ছে না, বাট এই ছবিটা আর এই ছবিটার মধ্যে আমার তন্তু আছে, এই যে দেখো এই যে কালো কালো করে তন্তু দেখা যাচ্ছে, এটা তো তন্তু, এবং নামও দেখো এটার মধ্যে পীততন্তুময় আছে, এটার নাম দেখো এটার মধ্যে শ্বেততন্তুময় আছে, বাট এটার মধ্যে তন্তুময় নাই, এবং এটার মধ্যে কোনো তন্তু নাই। আর যে জিনিসের তন্তু নাই ওটা দেখতে কি পরিষ্কার মনে হবে না, স্বচ্ছ মনে হবে, এই জন্য এটার নাম হচ্ছে স্বচ্ছ। দেন এটা তন্তুবিহীন, তন্তুবিহীন শব্দটা একদম। আমাদের হায়ালিন তরুণাস্থি কেমন? এক, সে হচ্ছে তন্তুবিহীন, 2 সে হচ্ছে স্বচ্ছ, দেন তার কালারটা কি কালার হয়? তার কালার হয় নীলাভ কালার। তারপরে যে তথ্যটা দেওয়া আছে, আমাদের এই স্বচ্ছ বা হায়ালিন তরুণাস্থি আসলে কোথায় থাকে? স্বচ্ছ বা হায়ালিন তরুণাস্থি থাকে হচ্ছে আমাদের, আমরা যখন ভ্রূণ অবস্থা ছিলাম, আমরা তো মেরুদণ্ডী প্রাণী তাই না, তো আমরা যখন ভ্রূণ অবস্থা ছিলাম তখন আমাদের প্রত্যেকটা তরুণাস্থি ছিল স্বচ্ছ বা হায়ালিন। তো এটা পাশে একটা স্টার দিয়ে রাখো যে আমাদের ভ্রূণ অবস্থায় কোন তরুণাস্থি ছিল? হায়ালিন। আর আমরা এখন পূর্ণাঙ্গ অবস্থা মানে আমরা এখন মেরুদণ্ডী হিসেবে আছি, এখন আমাদের কি কি তরুণাস্থি আছে? আমাদের হায়ালিন তরুণাস্থি এখন আছে কিনা? হ্যাঁ, এখন কোথায় আছে? দাগ দাও, আমাদের যে সন্ধিস্থলগুলো, এখন হচ্ছে আমাদের যেখানে যেখানে জয়েন্ট আছে এই সন্ধিস্থলগুলোর মধ্যে থাকে, সব জয়েন্টে না, বেশিরভাগ জয়েন্টে। তারপরে হচ্ছে কই থাকে? পশুকার প্রান্তভাগ। পশুকার প্রান্তভাগ তো আমরা চিনি যে আমাদের এই পশুকাগুলা, যে আমরা যদি আমাদের পশুকাটাকে আবার দেখাই, এই যে হচ্ছে আমাদের পশুকা, এই পশুকাটা যখন এই সামনের দিকে এসে যায় তখন আমাদের স্টার্নামের সাথে যখন লাগতে যায় এইখানে কিন্তু তরুণাস্থি থাকে। এই যে এটা কিন্তু স্টার্নামের সাথে সরাসরি লাগে না, এটার সাথে কি থাকে? তরুণাস্থি থাকে। এই তরুণাস্থির নাম কি ছিল? কোস্টাল কার্টিলেজ, আমরা পড়াইছি। আচ্ছা, ওখানে থাকবে। দেন হচ্ছে কই থাকে? নাসিকা, এই যে আমাদের নাকের যে পিনা, নাকের মধ্যে থাকবে। দেন কই থাকবে? শ্বাসনালী, এই যে আমাদের এখানে যে শ্বাসনালী থাকে শ্বাস প্রশ্বাস গ্রহণের জন্য, সেখানে। দেন যেটাকে আমরা ইংরেজিতে ট্রাকিয়া বলি। দেন কর্ণকুহর, মানে কানের ভিতরে যে গহ্বর আছে না, এটাকে আমরা বলি কর্ণকুহর। আচ্ছা, এই জায়গাগুলোর মধ্যে থাকবে। তো এই উদাহরণগুলো তোমাকে পারতে হবে, কারণ এগুলো এমসিকিউতে আসবে, রিটেনে তো তোমাকে লিখতেই হবে। দেন আসে স্থিতিস্থাপক, নাম শুনলেই বোঝা যায়, তার মানে এটা হচ্ছে রাবারের মতো টান দিলে লম্বা হবে। মূল কথা, ওকে যেমন আকৃতি দিবা তেমন আকৃতি হবে, ছেড়ে দিলে আবার আগের জায়গায় চলে আসবে। আচ্ছা, এখন বলছে এটা অস্বচ্ছ। কেন অস্বচ্ছ? কারণ এটার মধ্যে তন্তু আছে, এই যে দেখো তন্তু, এবং এরা হচ্ছে একটা হালকা হলুদ বর্ণের। কেন জানো? কারণ এর তন্তুগুলোই হচ্ছে হলুদ, লেখা আছে এর ম্যাট্রিক্সের মধ্যে পিতাব বা হলুদ বর্ণের কিছু তন্তু পাওয়া যায়, এজন্য ওকে দেখতে হলুদ কালারের মনে হয়, এবং এত অস্বচ্ছ হয়। এবার আসো, এই যে তন্তুময় বা স্থিতিস্থাপক এটা কই থাকে? এটা বিখ্যাত একটা ছন্দ আছে, এটা থাকে কোথায়? বহিকর্ণে বা পিনা বা কানের পিনাতে, দেন ইউস্টেশিয়ান নালীতে থাকে, আর এপিগ্লোটিস থাকে, 3 জায়গায়। এবং এটা মনে রাখা হচ্ছে সবাই ই ই ই ই দিয়ে। তোমরা জানো যে আমাদের প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে একটা সেক্টর আছে বা শাখা আছে, মানে সহজ কথা একটা সাবজেক্ট আছে, সেটা হচ্ছে ট্রিপল ই। তো এই ট্রিপল ই দিয়ে হচ্ছে আমরা এটার উদাহরণটা মনে রাখতে পারি। ই মানে বোঝা হচ্ছে এক্সটার্নাল ইয়ার, এই ই মানে বহিকর্ণ বা এক্সটার্নাল ইয়ার, আরেকটা ই মানে বোঝা হচ্ছে ইউস্টেশিয়ান নালী, আর আরেকটা ই মানে হচ্ছে এপিগ্লোটিস। এই 3 জায়গায় হচ্ছে এটা থাকে। এবং দেখো এর যে নামটা স্থিতিস্থাপক তরুণ হচ্ছে নাম ইলাস্টিক, ওখানেও কিন্তু ই আছে। আচ্ছা, নেক্সট আসো, আমাদের যেটা আছে সেটা হচ্ছে শ্বেততন্তুময়। কি তন্তুময়? শ্বেত, তার মানে এর তন্তুগুলো হবে সাদা কালারের। আচ্ছা, তো এটা হচ্ছে কি থাকে? এর ম্যাট্রিক্সে থাকবে প্রচুর পরিমাণে সাদা বর্ণের তন্তু থাকে। কি বর্ণের তন্তু? সাদা, যেহেতু শ্বেত, নামই তো শ্বেত। আচ্ছা, তবে এই তন্তুগুলো অশাক থাকে, মানে পরস্পরের সাথে হচ্ছে শাখা প্রশাখা তৈরি করে না। তবে এটা অস্থিতিস্থাপক। আগেরটা তন্তু ছিল, বাট ওইটার নাম ছিল স্থিতিস্থাপক, এটা অস্থিতিস্থাপক। আর এর তন্তুগুলো হচ্ছে কোলাজেন তন্তু। এবার চলো, সেটা কই থাকে? এটা একটা বিখ্যাত জায়গায় থাকে, সেটা হচ্ছে 2টা কশরুকা ছিল না আমাদের, 2টা কশরুকা, এই 2 কশরুকার মাঝখানে থাকে, এই 2টা কশরুকার মাঝখানে থাকে, মানে সেন্টামের মাঝখানে। তাহলে এটার পাশে স্টার দিয়ে রাখো, 2 কশরুকার সেন্টামের মাঝখানে কোনটা থাকে? আর কই থাকে? আমরা যারা হচ্ছে টেন্ডোনাল লিগামেন্ট বুঝছিলাম, আমাদের প্রথম ক্লাসে বলছিলাম, না বুঝলে প্রথম ক্লাসটা থেকে টেন্ডন লিগামেন্ট কি বুঝে নিয়ে আসো, ওই টেন্ডোনাল লিগামেন্টের মধ্যে এটা থাকবে। আচ্ছা, নেক্সট লাস্ট পড়া আমাদের আজকের ক্লাসে, সেটা হচ্ছে চুনোময় বা ক্যালসিফাইড তরুণাস্থি। তো চুনোময় বা ক্যালসিফাইড তরুণাস্থির নাম শুনলে বোঝা যাচ্ছে যে এর মধ্যে হচ্ছে চুন বেশি জমা হবে। আর আমরা চুন বলি কাকে? ক্যালসিয়াম কার্বনেটকে। এটা আসলে একটা তরুণাস্থি, বাট এর গঠনটা হয়ে গেছে অনেকটা অস্থির মতো। দেখো লেখা আছে এর ম্যাট্রিক্সে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম কার্বনেট, এই নামটা বাশিষ্ঠ দিয়ে রাখো। তাহলে চুনোময় তরুণাস্থিতে কোন জিনিসটা বেশি জমা হয়?
চুনময়িক তরুণাস্থিতে ক্যালসিয়াম কার্বনেটটা বেশি জমা হয়, যার কারণে এটা অনেকটা অস্থির মতো শক্ত রূপ ধারণ করে, মানে এটা অনেকটা অস্থির মতো হয়ে যায়। আচ্ছা, আর এটা কই থাকে? এটাও দুইটা বিখ্যাত জায়গা থাকে। এই যে আমাদের হিউমেরাস ছিল আর হচ্ছে ফিমার ছিল, এটা হচ্ছে আমাদের ফিমার। অন্যদিকে আমাদের হিউমেরাস কোনটা? এই যে হাতের যে হাড়টা, এটা হচ্ছে আমাদের হিউমেরাস। এই দুইটার মস্তকের ভিতরে থাকে। তাহলে হিউমেরাস এবং ফিমারের মস্তকে থাকে। এই উদাহরণগুলো স্যার পরীক্ষা প্রচুর আসে, এই উদাহরণগুলো মনে রাখতে হবে তোমাকে এমসিকিউর জন্য, রিটেনে তো তোমাকে পারতে হবে। নেক্সট আমাদের অস্থি এবং তরুণাস্থির মধ্যে পার্থক্য, দুইটা তোমাকে পড়াইছি, দুইটা পার্থক্য পড়ার দায়িত্ব তোমার। আমাদের এই ক্লাস আজকে এই পর্যন্তই। আমি ইচ্ছা করলে আর একটু নিতে পারতাম, বাট আমি ক্লাসটাকে আর লম্বা করতে চাই না। নেক্সট ক্লাস আমরা যেটা নিয়ে পড়াশোনা করবো ওইটা মূলত সিলেবাসের পড়া না, এটা ব্যবহারিক অংশের পড়া। বাট বর্তমানে এখান থেকে প্রশ্ন আসে, কি আসে? ওই যে আমাদের মানুষের মেন্ডিবল হাড় আছে, তারপর হচ্ছে মানুষের যে আমরা কশরুকা গুলা পড়ছিলাম, একটা কশরুকা পড়ছি খালি থোরাসিক, বাট এখানে অন্যান্য কশরুকা গুলার গঠন দেওয়া আছে। তো এটা নিয়ে 10-15 মিনিটের একটা ক্লাস নিলে হবে, ছোট্ট একটা ক্লাস আপলোড দিব। আজকেটা তো 45 মিনিটের মতো হয়ে গেছে, এই জন্য আজকেরটার মধ্যে আমি কোনো অ্যাড করলাম না। তো নেক্সট ক্লাস বা নবম ক্লাসে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার প্রতি শুভকামনা। খোদা হাফেজ, সালামু আলাইকুম।